সাপ কামড়ালে প্রথমে কি করা উচিত? প্রথম এবং শেষ একটা জিনিসই করা উচিত, তুমি যতটা তাড়াতাড়ি পারবে নিজেকে ইমমোবিলাইজ রেখে, মানে যে পার্টে কামড়ালো সেই অঙ্গটাকে বেশি নাড়াচাড়া না করে কারোর হেল্প নিয়ে তুমি হসপিটালে পৌঁছাও, সরকারি হাসপাতালে পৌঁছাও। আমাদের ছোটবেলায় আমরা দেখেছিলাম পাড়ায় পাড়ায় সেই সাপুড়েরা আসতো সেই সাপ নিয়ে, ওরা যে সাপ নিয়ে খেলা দেখাতো, ওগুলো কি বিষ থাকতো? কোনো সাপুরিয়ার কাছেই যে সমস্ত বিষধর সাপগুলো নিয়ে ওরা খেলা দেখায়, সেগুলো সব ওরা দাঁত ভেঙে অথবা দাঁত ভাঙার পাশাপাশি বিষথলি যেটা থাকে, গ্ল্যান্ড যেটা থাকে, সে ভেনাম গ্ল্যান্ডটাকে কেটে চিরে ওটাকে বাদ দিয়ে দেয়। মানে সেই সাপটা ওর কাছে ওই 2 থেকে 3 মাসই জীবিত থাকবে, তারপর কিন্তু সাপটা মারা যাবে। মৌমাছি বা বোলতার কামড় আমিও খেয়েছি। ওখানে কি হয়, মানে জাস্ট যে জায়গাটা কামড়ালো সেই জায়গাটা ফুলে যায়, মানে ওটা ওই সারফেসেই জ্বালা পোড়াটা করে। কিন্তু এখানে কি হচ্ছে, জ্বালা পোড়াটা ভেতর থেকে হচ্ছে, যেহেতু তোমার ভেনগুলোকে ব্লক করে দিচ্ছে এবং নার্ভকে অ্যাটাক করছে, ভেনকে অ্যাটাক করছে, ওই কারণে এই জ্বালা পোড়াটা না পুরো ডিফারেন্ট। মানে প্রথমে এখানে মাংস দিয়ে জায়গাটা ভরাট করে দিল, ভরাট করার পর এখান থেকে চামড়াটা, এই যে যে জিনিসটা জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এই দিক থেকে এইভাবে কেটে নেওয়া হলো। ওরা যা শুনিয়েছিল, মানে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে যেটা শুনিয়েছিল, আমার হাত তো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এই যে মার্কিংগুলো দেখছো না, এই যে এই মার্কিংগুলো, এই মার্কিংগুলো সব বড় 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 ফোসকা হয়ে গেছে এদিকে এদিকে, এই যে ভাঁজগুলো রয়েছে শরীরে, এবং লাস্ট ব্লিস্টার আমার এই বগলের নিচ দিয়েও পড়েছিল, যে যা কন্ডিশন হচ্ছে আমার বাম হাতটা কেটে বাদ দিতে হবে। আজকে আমাদের সাথে যে ব্যক্তিটি আছে, তাকে ইউটিউবে অন্তত আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই, কারণ সে অলরেডি প্রচণ্ড ফেমাস। স্নেক সেভার শাশ্বত ঘোষ আজকের আমাদের গেস্ট। শাশ্বতদা স্নেক বাইটের ফলে নিজের লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে এসছে, যেটি অলরেডি আপনারা জানেন ফেসবুকের মাধ্যমে, কারণ ফেসবুকে শাশ্বতদাকে নিয়ে সেই টাইমে অনেক লেখালেখি হয়েছিল। সে হসপিটালে ভর্তি ছিল, তার কি মেডিকেল কন্ডিশন হয়েছিল, তার হাতের কি অবস্থা ছিল, সব এক্সপিরিয়েন্স আজকে শাশ্বতদা আমাদের সাথে শেয়ার করেছে। বলা যেতে পারে মৃত্যুর মুখ থেকে কিভাবে বেঁচে ফিরে এসছে, সেই অভিজ্ঞতাই আজকে আমাদের সাথে শেয়ার করেছে স্নেক সেভার শাশ্বত ঘোষ অন UTS। শাশ্বতদা, UTS-এ তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো এখন? শরীর কেমন আছে? শরীর মানে এমনি ফিজিক্যাল ইস্যু সেরকম কিছু নেই, শুধু ইস্যু বলতে এখন আমার এই হাতটাতেই, যেহেতু হাতেই তোমাকে, হাতে বাইট হয়েছে, তো হাতটা পুরোপুরি এখনও অ্যাক্টিভ হয়নি। এখনও অবধি আমি এই আঙুলটায় ব্যান্ডেজ করে বাইরে বেরোচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে গ্রাফটিং হয়েছে। এটা যেহেতু রিসেন্টলি ঠিক হয়ে গেছে, তাই আমি ব্যান্ডেজটা সরিয়ে ফেলেছি। এখানে এখনও মানে সেলাইটা রয়েছে, যে ক্যাটগার্ডগুলো এখনও মেশেনি, ওই কারণেই এটাকে এখনও মানে রোল করে বাইরে বেরোচ্ছি আর কি। আচ্ছা, বাট মুঠো এখনও এই যে মানে এর থেকে বেশি করা যাচ্ছে না। তো স্বাভাবিক, আমার কাছে তো জানো, কুকুর ধরা, সাপ ধরা, এদিক ওদিক দৌড়ে বেড়ানো, তো সেই জায়গা থেকে একটা প্রবলেম ফেস হচ্ছে। এখনো কি কাজে ফিরেছো না এখনো? এই কারণে কাজ শুরু করে দিয়েছি। মানে একটু তো কষ্ট হচ্ছে, আশা করছি। সমস্যা হচ্ছে, সাথে অনেকে থাকছে, বিষ্ণুর আমার যে পার্টনার রয়েছে তারা থাকছে সাথে। আচ্ছা, একসাথে কাজ করছি এখন। আমি যখন ঘটনাটা শুনেছিলাম, আমি ফেসবুকেও আমি তোমার মানে তখন দেখছিলাম প্রথমত, মানে এরকম নয় যে যারা ধরছে তাদের কামড়াতে পারে না, এটা একটা, সেটা তো অবশ্যই একদমই না, বোঝা যাচ্ছে এইটা দিয়েই। তবে এরকম একটা মারাত্মক জিনিস হয়ে যাবে আমি দেখেছিলাম, মানে কামড়েছে দেখেছিলাম, বাট আমি বুঝতে পারিনি যে এটা এই পজিশন। আমি জানি যে তোমরা জানো, তোমরা তো ইঞ্জেকশন সেই অনুযায়ী নিয়ে নেবে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি এখানে বলি যে আমি যে নার্সিংহোমে ভর্তি ছিলাম, সেই নার্সিংহোমেও মানে যারা অন্যান্য পেশেন্ট ছিল বা পেশেন্টের বাড়ির লোক আসতো, তারাও, এমনকি ইভেন অনেক ডক্টর, মানে তারা আমার অনেক সাবস্ক্রাইবার বা ভিডিও ভিউয়ার্স যাই বলো না কেন, তো তারা যখন ইনসিডেন্টটা শুনে এরকম শাশ্বত আছে অ্যাডমিট, বিভিন্ন ওয়ার্ড থেকে অনেক ডাক্তার, অনেক নার্স, অনেক ট্রলি বয় ওরা আমার সাথে দেখা করতে আসতো। তো তারাও মানে কেউই দেখে মানে ঘাবড়ে যেত, যে তারা একটাই কথা বলছে, দাদা আমরা এইরকম কোনো দিনও শুনিনি যে সাপের কামড়ও যে এইরকম হয়, মানে এতটা যে ফ্যাটাল একটা ব্যাপার হয়, অনেকের আইডিয়াই ছিল না। ইভেন অনেক মানুষেরই আইডিয়া নেই যে রাসেলস ভাইপার
এর কামড়ে কি হতে পারে না হতে পারে, এই ব্যাপারগুলো অনেক মানুষের মধ্যেই আইডিয়া নেই। আমি এই বিষয়টা আসবো অবশ্যই, কারণ এটা নিয়ে আমরা আজ জানতে চাই তোমার কাছে যে কি হয়, মানুষের কিভাবে সতর্ক থাকা উচিত। এর আগেও তুমি অনেকগুলো পডকাস্ট করেছো, তো আমি সেই টাইপের কোয়েশ্চেন তোমাকে করব না, কারণ ওই পডকাস্টে তুমি বলেই দিয়েছো। আশা করছি তোমাকে যারা চেনে তারা ওই পডকাস্ট দেখেওছে। আমি প্রথমে শুরু করি জাস্ট স্টার্টিংয়ের জন্য, যে তোমার এই যে প্যাশনটা, এটাকে এখন তুমি পুরোপুরি ফুল টাইমই করছো, তো এটা ছোটোবেলা থেকেই ছিল যে এরকম সাপ ধরবো বা সাপ ধরার ইচ্ছা এরকম কিছু? মানে প্যাশন বলতে তোমাকে একটা জিনিস আমি জানাবো, যে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি সেই ফ্যামিলি, মানে আমার মাকে দেখতাম ছোট থেকেই একটু ডান পিটে গোছের, হেলে ঢোড়া সাপ বাড়িতে যদি ঢুকতো টান মেরে ফেলে দিত, বাইরে বার করে দিত, মানে এরকম টাইপের। তো মানে আমিও বেসিক্যালি ছোট থেকেই ভীষণ ডানপিটে হয়েই মানে বড় হয়েছি বলতে পারো। তো সেই জায়গা থেকে পশুপ্রেম এই ব্যাপারটা আমার বাড়ি থেকেই আসে। আমার বাড়িতে ছোট থেকেই অনেক স্ট্রে ডগ থাকতো, তাদের খাওয়ানো, ট্রিটমেন্ট করা, এই ব্যাপারগুলো মানে এখন যেটা ইউটিউবে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছে, এই জিনিসটা কিন্তু আমার অনেক ছোট থেকেই, মানে ভীষণই ছোট থেকেই রয়েছে। আমিও ছোট থেকে ওই রকম হেলে ঢোড়া ধরতাম, বদমাইশ ছিলাম তো খুব, মানে মানুষজনকে ভয় দেখাতে ভালোবাসতাম। মানে পকেটের মধ্যে হয়তো হেলে সাপ আমি নিয়ে বসে আছি, হয়তো কারোর কাছে গিয়ে সেই সাপটা ছেড়ে দিতাম, তখন সে চেঁচামেচি করে উঠতো, লাফ দিয়ে উঠতো, ওইটা খুব এনজয় করতাম। ইভেন এটা এখনও আছে, মানে এখনও মাঝে মধ্যে নির্বিষ সাপগুলো নিয়ে করি, মানে কাছের মানুষদের সাথে ওরকমই আর কি আড্ডা করি আমি। তো মানে বেসিক ব্যাপারটা আমার বাড়ি থেকেই আসে আর কি, মানে ওখান থেকেই আমার পশু প্রেম বলো, অবলাদের যে কষ্ট হলে ওরা যে বলতে পারে না, না এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, যে ওই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পারি না। যখনই সামনে কোনো একটা অবলা পড়ে, সে সাপ হোক বা অবলা কুকুর হোক, যাই হোক না কেন, কোনো সমস্যায় পড়েছে, মাথায় কৌটো আটকে গেছে বা পায়ে কোনো এমন কট্রুত বাধা আছে যেটা আস্তে আস্তে মাংসের মধ্যে ঢুকে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, বা তার ঘাড়ে এমনভাবে ঘা হয়ে গেছে যেটা ট্রিটমেন্ট না করলেও আস্তে আস্তে মারা যাবে, তো সেই সিচুয়েশানগুলোর খবর যখন কেউ আমাকে দেয় বা আমি নিজের চোখের সামনে যখন দেখি, সেইগুলো ছেড়ে আমি বেরিয়ে আসতে পারি না। আচ্ছা, ওগুলো আমাকে আটকে রাখে, যতক্ষণ না ওটাকে আমি ঠিক করতে পারি, হ্যাঁ, ততক্ষণ আমার মানে এটা আমার দুর্বলতা একটা বলতে পারো। তো ছোট থেকেই আমার এই সাপের প্রতি ভালো লাগা বলো বা অন্যান্য পশুপ্রেম, এগুলো আমার ছোট থেকেই। সেটাকে ইউটিউবে নিয়ে আসার আইডিয়াটা মানে হঠাৎ ইউটিউবে নিয়ে আসার আইডিয়া একটা জায়গা আমাকে ক্লিক করেছিল, যখন আমি স্নেক রেস্কিউ করতে লাগলাম। মানে প্রথম কী হতো, বাড়ির মধ্যে বা পাড়ার মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ ছিল, তারপর জিনিসটা আস্তে আস্তে মেনলি লকডাউনের টাইম থেকে বলতে পারো ওটা এতটা বেশি আকারে মানে জিনিসটা ছড়িয়েছে। তো মানে যখন রেস্কিউ করতে যেতাম কারোর বাড়িতে, সে গ্রাম হোক, মানে একদম মানে আমি বলছি যে কোনো অশিক্ষিত মানুষের বাড়িতেই হোক বা কোনো সো কল্ড শিক্ষিত মানুষের বাড়িতেই হোক না কেন, যেখানেই আমি রেস্কিউ করতে গেছি, একটা জিনিস কমন, যে সাপ সম্পর্কে অজ্ঞতা, সাপ সম্পর্কে প্রচুর অজ্ঞতা সেই মানুষগুলোর মনের মধ্যে লুকিয়ে রয়েছে। হ্যাঁ, মানে সাপে কামড়ালে কী করতে না হয় না হয় এই ব্যাপারগুলো, বা সাপকে দুধ খাওয়ানোর ব্যাপারগুলো, প্রচলিত কুসংস্কারে মানুষ আচ্ছন্ন, সো কল্ড শিক্ষিত বা অশিক্ষিত সমস্ত মানুষের মধ্যে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে যেখানে রেস্কিউ করতে যেতাম সেই জায়গাটাকে আমি ছোটোখাটো আমার একটা বলতে পারো যে একটা মানে শিক্ষা কেন্দ্র, হ্যাঁ হ্যাঁ, মানে ওটাকে কি বলে, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম টাইপের একটা বানিয়ে ফেলতাম। আশপাশে মানুষ স্বাভাবিক জড়ো হতো সাপ দেখতে, তো সেই জায়গাটাকে আমি ভুল ধারণা যতটা মানুষের রয়েছে সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করতাম। তারপর তো ধরো ইউটিউব চ্যানেলে রয়েছে বিভিন্ন হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল রয়েছে, তাদের ভিডিও আমি দেখতাম, দেখে তখন আমারও মনের মধ্যে আইডিয়া মানে ক্লিক করলো যে এই যে এত হিউজ লেভেলে মানুষের মধ্যে কুসংস্কার, হিন্দিতে প্রচুর চ্যানেল আছে, বাংলাতে কিন্তু সেইভাবে অত চ্যানেল নেই, তো তাহলে বাঙালিদের মধ্যেও তো কুসংস্কারগুলো আমি বাংলা ভাষা দিয়ে আমি দূর করতে পারি। সেই জায়গা থেকে ইউটিউব তৈরি করার আইডিয়াটা আসে এবং একদিন দুম করে তৈরিও করে ফেললাম এবং আজকে 17 লাখ মানুষের ভালোবাসাও পেয়ে গেছি। একটা জিনিস এই বিষয়ে বলি, আমাদের ছোটোবেলায় আমরা দেখেছিলাম যে ওই
পাড়ায় পাড়ায় সেই সাপুড়েরা আসতো সেই সাপ নিয়ে, আমরা ওই খেলা দেখতাম। এখন তো হয়ই না, এখন অনেকটা কমেছে। হ্যাঁ কমে গেছে, আমি জানি না কেন, ওই সমস্যার জন্য নাকি, অনেক কারণ আছে। বুঝতে পেরেছি। এবার এই যে ওরা যে সাপ নিয়ে খেলা দেখাতো, ওগুলো কি বিষ থাকতো ওই সাপগুলো? কোনো সাপুরিয়ার কাছেই যে সমস্ত বিষধর সাপগুলো দেখানো হয়, মানে যে সমস্ত বিষধর সাপগুলো নিয়ে ওরা খেলা দেখায়, সেগুলো সব ওরা দাঁত ভেঙে অথবা দাঁত ভাঙার পাশাপাশি বিষথলি যেটা থাকে, গ্ল্যান্ড যেটা থাকে, সে ভেনাম গ্ল্যান্ডটাকে কেটে চিরে ওটাকে বাদ দিয়ে দেয়। মানে সেই সাপটা ওর কাছে ওই 2 থেকে 3 মাসই জীবিত থাকবে, তারপর কিন্তু সাপটা মারা যাবে। না খেতে পেয়ে দীর্ঘদিন খাবার জল না খেয়ে সাপটা মারা যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওর জন্য কি এখন অতটা? হ্যাঁ, এখন মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে, বন দফতরও আগের থেকে অ্যাক্টিভ হচ্ছে, কোথাও কোথাও কম অ্যাক্টিভ, কোথাও কোথাও একটু বেশি অ্যাক্টিভ হচ্ছে। আমার পার্সোনাল ক্ষেত্রে একটু বেশি অ্যাক্টিভিটি দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, তো মানুষ সচেতন হচ্ছে, ওভারঅল মানুষ সচেতন হচ্ছে। যে কারণে কি হচ্ছে, সাপুরিয়াদের যে ভণ্ডামিগুলো, একটা বিষহীন সাপ নিয়ে এসে সেটাকে বিষধর সাপ বলে চালানো, বিশেষ করে তুতুর সাপের ক্ষেত্রে হয়, যেটাকে স্যান্ড বোয়া বলে বা বালি বোড়া বলে। সে বালি বোড়া সাপটা অনেকটা চন্দ্রবোড়া সাপের মতো হয়, একটু মোটা সোটা হয়, কিন্তু খুব কম নড়ে। মেনলি বীরভূম, পুরুলিয়া এই সমস্ত সাইডে বেশি পাওয়া যায় সাপটা। তো ওটা সাপুরিয়াদের কাছে খুব কমন একটা সাপ। সমস্ত সাপুরিয়া আমি দেখি যে কোথাও না কোথাও থেকে, হয়তো আমাদের বাড়িতে, আমি নদিয়া জেলায় থাকি, নদিয়া জেলার কোনো সাপুরিয়ার কাছেও ওই সাপ, মানে ওই বীরভূম থেকে ওদিক থেকে আমদানি করে নেয় 2-1টা। তো সেগুলোকে রেখে ওরকম চন্দ্রবোড়া বলে চালায়। তারপর ভয়ঙ্কর বিষধর সাপ, তারপর সাপ সম্পর্কে অনেক মানে আলফাল কথা বলে, মানে যে মাদুলি কবচ বিক্রি করা, মেন যেটা ওদের ভণ্ডামির ব্যবসা, যেটা আর কি, যে এই কবচটা তুমি বাড়িতে রাখো তাহলে বাড়িতে সাপ ঢুকবে না, এই মাদুলিটা রাখো সবসময় পড়ে থাকবে তাহলে সংসারে অশান্তি হবে না। আর এগুলো তো মানুষের দুর্বলতার জায়গা, সংসারে কান্না অশান্তি হয় বা কারো না কারোর বাড়িতে গ্রামে গঞ্জে সাপ ঢোকেই, তো এগুলো খুব সাধারণ একটা মানুষের দুর্বলতার জায়গা। সেই জায়গা থেকে মানুষ ভয় পেয়ে যায়, কেউ কেউ কিনেও নেয়, অথচ ওগুলোর কোনো ভিত্তি নেই, একদম বোগাস জিনিস। তো যাই হোক, অনেক মানুষ আজকাল সচেতন হচ্ছে, তারা সাপুরিয়াদেরকে চেজ করছে, তাদেরকে পাল্টা করছে। সেই জায়গা থেকে এখন সাপুরিয়া অনেকটাই কমে গেছে, পুরোপুরি কমেনি, একদম গ্রামগুলোতে এখনও বিভিন্ন আমার সাবস্ক্রাইবাররা খবর পাঠায় বা ভিডিও ফুটেজ দেখায়। তো পুরোপুরি তো কমেনি, পুরোপুরি হয়তো কোনোদিনও কমবেও না। তো ওটাও একটা ওদের ব্যবসা। হ্যাঁ, আমি ওদের ব্যবসাটাতে কিন্তু দেখো একটা জিনিস খুব ক্লিয়ার, আমাদের দেশে বলো বা আমাদের রাজ্যে বলো, বেরোজগারিতে ভর্তি, ইনকাম নেই, মানুষ কর্মহীনতায় ভুগছে। তো সেই জায়গা থেকে যদি একটা সাপুরিয়া যদি 2টো সাপ খেলা দেখিয়ে যদি ইনকাম করে, সেটাতে আমারও কোনো আপত্তি নেই, দেখাক। কিন্তু আপত্তির জায়গা কিছু কিছু জায়গাতে, কিছু কিছু জায়গা বলতে, ওরা যে মানুষকে ভুল বুঝায়, ওরা লুঙ্গিতে করে নির্বিষ সাপ অথবা বিষধর সাপ দাঁত ভেঙে নিয়ে গিয়ে তোমার বাড়িতে যাবে, মাটি শুকে বলবে হ্যাঁ ওইখানে সাপ আছে, এবং ওরা সেইখানে গিয়ে কেউ একজন তোমার সাথে কথা বলতে ব্যস্ত থাকবে, আর একজন গিয়ে ওখান থেকে সেই লুঙ্গির ভেতর থেকে কায়দা করে সেই সাপ ছেড়ে দেবে, ওখানে দিয়ে একটু খোঁড়াখুড়ি করে সেখান থেকে সেই সাপ আবার টেনে বার করে বলবে যে এই যে বিষধর সাপ এখানে আছে, দীর্ঘদিনের পুরনো নাগ, আরও হয়তো আছে, তখন ওই তাবিজ কবজটা বার করবে, ও এইটা রাখো তাহলে আর সাপ ঢুকবে না। এইগুলো খুব বাজে জিনিস। ও খেলা দেখাচ্ছে বাবা, 2টো পয়সা ইনকাম করছে, ওই অবধি ঠিক আছে, কিন্তু এই যে দিন এগোচ্ছে, বিজ্ঞান এগোচ্ছে, তার মধ্যেও তুমি আরও মানুষের দুর্বলতার জায়গাটার সুযোগ নিয়ে তুমি মানুষকে আরও বেশি অন্ধকারে ডুবিয়ে দিচ্ছ, এটা আমি মানি না, এটাকে আমি সাপোর্ট করি না একদম। এই যে তুমি সাপ ধরো বা রেস্কিউ করো, এইগুলো মানে এখন কি শহরের দিকেও তুমি রেস্কিউ করো না ম্যাক্সিমাম গ্রামের দিকেও? আমি যে জানতে চাইছি। শহরের দিকে মেনলি ইটকাট পাথরের দালান, হ্যাঁ, তো সাপ থাকার জন্য তার একটা স্বাভাবিক বাসস্থান দরকার, একটা জঙ্গল দরকার, কিন্তু শহরের দিকে সেই জিনিসটা নেই সেইভাবে। তো শহরের সাপ কমেই গেছে, শহর থেকে সেরকম কল আমার আসে না, কলকাতার এদিক থেকেও কল আসে, কিন্তু বেশি আসে ওই নিউ টাউনের ওই দিক থেকে, যেহেতু ওই দিকটা জলাভূমি রয়েছে ওই জায়গাগুলো, তো সেই রকম মানে ওই দিক থেকে বেশি কলগুলো আসে। আদারওয়াইজ তো বিভিন্ন জায়গা থেকে, গ্রাম থেকেই বেশি কলগুলো আসে। দূরেও যাওয়ার আমি চেষ্টা করি, গেছিও বিগত দিনে দূরে, আমি দক্ষিণ বারাসাতে গেছিলাম, কিন্তু কি ওটা সময় পরিস্থিতির উপর ডিপেন্ড করে, কারণ লোকালেই আমার এত কাজ থাকে না। রিসেন্ট মানে
এই কিছু কুকুর ট্রিটমেন্টের ভিডিও আমার চ্যানেলে বিরাট ভাইরাল হয়েছে এবং তারপর থেকে এখন আমার সাপের থেকেই কুকুর ট্রিটমেন্টের ফোন বেশি আসে। বিভিন্ন জায়গাতেই স্ট্রে ডগ বিভিন্নভাবে ফেঁসে যায় বা অ্যাক্সিডেন্ট হয় বা কোনো রোগাক্রান্ত হয়ে যায়, সেখান থেকে ফোন আসে। লোকাল লেভেলেও প্রচুর ফোন আসে। তো লোকাল লেভেলে কাজ করতে গিয়েই আর মানে বাইরে যাওয়াটা অতটা পসিবল আমার পক্ষে হয়ে ওঠে না এখন আর। তবুও চেষ্টা করি, যতটা সম্ভব চেষ্টা করি। বা আমি নিজে না যেতে পারলেও বিভিন্ন রেস্কিউয়ারদের সাথে কন্ট্যাক্ট রয়েছে, তাদেরকে হয়তো পাঠিয়ে দিই। মানে ওইখানে লোকাল, হ্যাঁ লোকাল, হয়তো আমি এখানে আছি, হয়তো হাওড়াতে ফোন করছে, তখন হয়তো হাওড়ার কোনো রেস্কিউয়ারের নাম্বার দিয়ে দিলাম, এরকম করি। আর আমি এই সিচুয়েশানে জিজ্ঞেস করি, এখন যেহেতু বর্ষাকাল আসছে, প্রায় চলেই এসছে বলতে গেলে, তো এই বর্ষাকালে কি সাপ বাড়িতে বেশি ঢোকে? বর্ষাকালে সাপ বাড়িতে বেশি ঢোকে কারণ একটাই, সাপ কোথায় থাকে জানতে হবে। মানে সাপ বেশিরভাগ আমাদের এদিকে যে সমস্ত বিষধর সাপ রয়েছে সেগুলো হচ্ছে রাত্রিবেলার সাপ, রাত্রিবেলায় বেরোয়। আচ্ছা, দিনের আলো ওরা অতটা পছন্দ করে না। তো দিনের বেলাটা কী করে, কোথাও লুকিয়ে থাকে। সবথেকে সহজ জায়গা হচ্ছে লুকানোর ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্ততে হচ্ছে লুকিয়ে থাকে। এবার যখন বৃষ্টি হয় বর্ষাকালে, তখন কী হয়, গর্তের মধ্যে জল ঢুকে যায়, তো জলের মধ্যে আর ও তখন থাকতে পারে না, ও তখন সেখান থেকে বেরিয়ে আসে। এর ফলে তুলনামূলকভাবে বর্ষাকালে বেশি সাপের দেখা যায়, মানে মানুষের চোখে পড়ে আর কি বেশি। থাকে তো সারা বছরই, হ্যাঁ, মানুষের চোখে পড়ে যেহেতু বাড়িতে ঢুকে যাচ্ছে ওর জন্য। আর বিষধর সাপ বলতে কি, মানে ইন্ডিয়ায় কি আর পশ্চিমবঙ্গে কি আছে, মানে কমন কি না আলাদা? মোটামুটি এক। আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বলতে পারো বিষধর সাপের সংখ্যা খুব কম। আচ্ছা, দেখতে গেলে কোবরা, তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে গোখরো যেটার পিছনে ইউ আকৃতির চিহ্ন থাকে, আর একটা হচ্ছে কেউটে। এইদিকে গোখরো নেই, এদিকে মানে নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলোতে কেউটেটা বেশি, মানে পিছনে ও সাইনটা থাকে ফনার পিছনে। আর আমাদের ওই দিকটায় নদিয়া মুর্শিদাবাদে আবার কেউটে নেই, ওদিকটায় আছে গোখরো। তো এক কথায় কোবরা বলছি। তো কোবরা, কালাচ যেটাকে কমন ক্রেট বলে, আচ্ছা, আর চন্দ্রবোড়া, এই তিনটে হচ্ছে প্রধান তিনটে বিষধর সাপ আমাদের গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে। আরও বিষধর সাপ আছে, যেরকম তোমার যেটাকে তোমার শাঁখামুটি বলে, ব্যান্ডেড ক্রেট, কিন্তু ও মানুষকে কামড়ায় না। স্বাধীনতার পর থেকে মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড নেই। আচ্ছা, ও শুধু সাপ খায়, মানুষ সেটা জানে না, বোঝে না। হলুদ কালো ব্যান্ড দেখতে খুব সুন্দর হয়, দাঁড়ার সাপের মতো বড় বড় হয়। আর যেহেতু ওই হলুদ কালো ব্যান্ড তো মানুষের চোখে বেশি পড়ে গেছে, ওই কারণে মানুষ একসময় ব্যাপকভাবে হত্যা করে ফেলেছে। আজকে যে বিভিন্ন জায়গায় ইউটিউব খুললেই দেখতে পাবে যে চন্দ্রবোড়া আতঙ্ক, বিশেষ করে বাংলাদেশে চন্দ্রবোড়া আতঙ্ক, নতুন করে এটা আতঙ্ক হয়নি, আতঙ্ক সে বরাবরই রয়েছে। নতুন করে যে সাপ এখন টপকে এলো তা না, কিন্তু এই চন্দ্রবোড়া সাপকে প্রধান খাদ্য হচ্ছে এই, মানে চন্দ্রবোড়া সাপটাকে মেনলি খায় হচ্ছে ওই শাঁখামুটি সাপ। আচ্ছা, কিন্তু শাঁখামুটি সাপ মানুষ এত পরিমাণে মেরে ফেলেছে যে কারণে আজকে আবার বিষধর সাপগুলো কিছু বেড়ে যাচ্ছে, বিশেষ করে চন্দ্রবোড়া। তো মেনলি বিষধর বলতে আমাদের এদিকে তিনটে, কোবরা, কালাচ এবং চন্দ্রবোড়া। বাকি অনেক সাপ রয়েছে, সেগুলো সবই কিন্তু নির্বিষ, মানুষ জানে না, বোঝে না, ওই কারণে পিটিয়ে মেরে ফেলে জাস্ট আতঙ্ক থেকে। আচ্ছা, ধরো জলডোরা সাপ কামড়ালো, সেক্ষেত্রে কি কোনো ক্ষতি হয় না? জাস্ট ওই দুটো জলঢোরা সাপ না, দুটো ফুটোটা হয় না। যে কোনো নির্বিষ সাপ যখন কামড়ে তোমাকে ধরবে, যদি ভালো করে ধরতে পারে, তাহলে একটা না বিজি মানে ছোট দাঁতের সিম্বল বসে যাবে পুরো ওই মুখটার শেপ বরাবর, মানে ভি টাইপের একটা তোমার এখান দিয়ে শেপ হয়ে যাবে, তার মধ্যে ছোট দাঁতের মানে বাইট মার্ক থাকবে, হালকা ব্লাড চলে আসবে তোমার। তো জলঢোরা সাপেরও তাই ওই রকমই মার্কিং হবে, কিন্তু জলঢোরা সাপ কি খুব বেশি অ্যাগ্রেসিভ, মানে নির্বিষ সাপগুলোর মধ্যে আমি সব থেকে বেশি অ্যাগ্রেসিভের তালিকায় আমি জলঢোরাকে রাখি। ও কি করে, মানে অনেক সময় আমি এমনও দেখেছি পুকুরে কেউ সাঁতার কাটছে, হয়তো একটু হাত বাড়ি লেগেছে, এখানে কামড়ে ধরেছে তো ধরেই আছে, সে ছাড়ছেই না। হ্যাঁ, তো ক্ষতটা অনেকটা বড় হয়ে যায়, যদিও ভয়ের কিচ্ছু নেই, সম্পূর্ণরূপে নির্বিষ সাপ। মানে ওতে কোনো ইনজেকশন নেওয়া বা কিচ্ছু দরকার নেই, এমনি সিম্পলি জায়গাটা পরিষ্কার করে একটু বিটাডিন লাগিয়ে দাও, ব্যাস এনাফ। আচ্ছা,
একটা জিনিস বলি, যেটা হচ্ছে চায়না বা আমরা থাইল্যান্ডে দেখি যে এই যে সাপ কেটে কেটে খাচ্ছে, এরকম অনেক দেশেই আছে। এগুলো কি খাওয়া উচিত? মানে আমি নট বলছি হিউম্যানিটির দিক দিয়ে বলছি না, ন্যাচারালি যে খাওয়া কি শরীরের পক্ষে উচিত? অনুচিত তো এমন কিছু না, মানে যে খেলে যে ক্ষতি হবে এরকম কিছু না। দেখো আদিম যুগে মানুষ সবই খেয়েছে বাঁচার তাগিদে, যা সামনে পেয়েছে, যে ওকে অ্যাটাক করতে গেছে তাকেই মেরে কিন্তু সেটা কিন্তু মানুষ খেয়ে নিয়েছে, পুড়িয়ে টুড়িয়ে খেয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে সাপও খাওয়া যায়। সাপের বিষ শুধুমাত্র মাথাতে ভেনাম গ্ল্যান্ডে থাকে, উপরের চোয়ালে পিছন দিকে। এবার যদি কেউ যদি মাথাটাকে বাদ দিয়ে দেয়, দিয়ে বাকি পোর্শনে তো আর কোথাও বিষ নেই, তো আচ্ছা, কোথাও কোনো পয়জন নেই, কোথাও কোনো ভেনাম নেই, গোটা বডি। মানে যদি মানুষ খেতে চায় তো খেতে পারে, না খাওয়ার কিছু নেই। না ওটা দেখেছিল, মানে দেখি তো ভিডিওগুলো এরকম ধরে ধরে বার করছে, বিভিন্ন জায়গাতেই দেখা যায়, থাইল্যান্ড জাপান বিভিন্ন জায়গাতেই রয়েছে। সাপের মানে কাঁচা রক্তও খায়। হ্যাঁ, সেখানে রীতিমতো মানে এটাকে জাঙ্ক ফুড, মানে স্ট্রিট ফুড হিসেবে ওটাকে ব্যবহার করে। মানে অদ্ভুত মানুষের। আমি সেটাই মানে আমি খাবার মানে প্রথমত একটু ঘৃণা লাগে যে যাই হোক আমরা তো কোনোদিনও খাইনি এইসব জিনিস, তো কেন খাচ্ছে। তারপর ভয়ও লাগে, আরে মরে টরে গেলে কি হবে। ভয়ের তুমি যে জায়গাটা থেকে প্রশ্নটা রাখলে আর কি, সেই জায়গা থেকে মানে শরীরে ভয়ের কিছু নেই, কোনোদিনই কোনো ক্ষতি নেই। না না না, একমাত্র যদি তুমি বিষও খেয়ে নাও, সাপের যে ভেনাম গ্ল্যান্ড থেকে যে বিষটা বেরোয়, সেই বিষটা যদি তুমি খেয়েও নাও তোমার কিন্তু কিছু হবে না। কেন? সেটা হিসু পটির সঙ্গে বেরিয়ে যাবে। কারণ হচ্ছে তোমার ভেনাম যদি ব্লাডের টাচে আসে তখনই শরীরে এফেক্ট দেবে, দেখা দেবে। ও আচ্ছা, ভেনামটা হচ্ছে হাই প্রোটিন, তুমি যদি খেয়ে নাও ওটা তোমার শরীরে অ্যাবজর্ব করবে না, ওটা তোমার বেরিয়ে যাবে। মানে এবার যদি তুমি খেলে তোমার গলাতে ইনফেকশন রয়েছে, পেটে আলসার রয়েছে, এরকম যদি সমস্যা থাকে তাহলে আবার সেই একই ব্যাপার, মানে কামড় দিলেও যায় এফেক্ট, কারণ ওটা রক্তের সাথে মিশে যাচ্ছে তখন। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে এটা ভাগ্যিস তুমি বলে দিলে, আবার কে কোথা থেকে গুজব রটে যাবে কোনো গ্যারেন্টি নেই। সাপ নিয়ে প্রচুর গুজব আছে, সাপ নিয়ে গুজবের শেষ নেই। আমি সাপ নিয়ে শেষ কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে মানে, কারণ আমি শেষ কোয়েশ্চেন কেন বলছি, আমি তোমাকে প্রথমেই বলেছি অর্ধেক তুমি অলরেডি অনেক পডকাস্টে বলেছো, প্লাস নিজের ভিডিওতেও বলেছো। তাও আমি যেহেতু নতুনভাবে করছি তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি যে সাপ কামড়ালে প্রথমে কি করা উচিত? সাপ কামড়ালে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে যে প্রথম এবং শেষ একটা জিনিসই করা উচিত, তুমি যতটা তাড়াতাড়ি পারবে নিজেকে ইমমোবিলাইজ রেখে, মানে যে পার্টে কামড়ালো সেই অঙ্গটাকে বেশি নাড়াচাড়া না করে কারোর হেল্প নিয়ে তুমি হসপিটালে পৌঁছাও, সরকারি হাসপাতালে পৌঁছাও। আচ্ছা, এর আগে পরে কিছুই আর করার নেই। সরকারি এর কোনো প্রাইমারি ট্রিটমেন্ট নেই, প্রাথমিক চিকিৎসা যেটাকে বলে কিচ্ছু নেই। একটাই চিকিৎসা, যতটা তাড়াতাড়ি তোমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকবে ততটা মানে তত বেশি তোমার বাঁচার চান্সটা বাড়বে আর কি। কতক্ষণ টাইম নেয়? দেখো কোনো এক্স্যাক্ট টাইম নেই। আমি আমার ইনসিডেন্টটা দিয়ে বলবো। আমার ইনসিডেন্টটাতে যখন মানে হলো, আমি মাথাতে ওটাই এলো যে যতটা তাড়াতাড়ি আমাকে হসপিটালে পৌঁছাতে হবে। তুমি ফার্স্ট থেকে বলো, তুমি ধরতে গিয়েই কামড়টা খেয়েছিলে? ধরতে গিয়ে কামড় খাইনি, তাহলে আমি সাপটা রেস্কিউ হয়ে গেছে, রেস্কিউ করে আমাদের যে কটন লম্বা কালো যে ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যে ভরাও হয়ে গেছে, ব্যাগের মুখ বন্ধ হয়ে গেছে, ভিডিও কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি ভিডিও করছিল, তো ওকে বললাম যে এবার পাবলিকটা কভার কর। ও এবার মোবাইল নিয়ে চারিদিক দেখছে, মানে পাবলিকটাকে ওখানে ভিডিওর মধ্যে ঢোকাবো আমি, ওই কারণে সেই টাইমে আমি ওই কালো কটন ব্যাগটাকে, আমার যে পিট ব্যাগ রয়েছে এইরকমই যে পিট ব্যাগ, সেই পিট ব্যাগের মধ্যে আমি চেনটা খুলে ঢোকাচ্ছি। ঢোকাতে গিয়ে কিছু একটা হলো, মানে পুরোটা হয়তো বসেও নি, মানে ব্যাগটা পুরোটা বসেনি, চেনটা কেটে গেল না কি আমার এক্স্যাক্টলি মনে আমার পড়ছে না। হ্যাঁ, পেছন থেকে কেউ একজন আমার ফোন নম্বর জিজ্ঞাসা করছিল, তাকে আমি 8100 এই অবধি বলতে পেরেছি। দিয়ে চেনটা নিয়ে আমি কিছু করছিলাম, সেই টাইমে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার হাতে বাইকটা পড়ে গেল। মানে আমি বুঝতেও পারলাম না যে কি ভেতর দিয়ে, ও ব্যাগের ভেতর থেকে বাইক করে দিয়ে। চন্দ্রবোড়ার দাঁত বিরাট লম্বা লম্বা হয়, সরু সরু হয়, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো ব্যাপারটা। মানে অনেকে সাপের দাঁত সম্পর্কেও কিউরিওসিটি থাকে যে বিষ কেমন করে ঢালে, তো সাপের দাঁত হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, সেম ইঞ্জেকশনের সিরিঞ্জ।
এবার ইঞ্জেকশনের সিরিঞ্জের একদম ডগা দিয়ে বেরোয়। মেডিসিনটা বেরোয়, সাপের একটু উপরের দিকে একটা ফুটো আছে, আচ্ছা মানে একদম ডগাতে না, ডগার একটু উপরে ফুটো থাকে, ওখান দিয়ে ভেনামটা বেরিয়ে আসে। এবং মানে পাম্পিংয়ের মতো, মানে তোমার ওই দাঁত যখনই প্রেশার হবে, কোনো কিছুতে ঠেকলো তো ভেনাম গ্ল্যান্ডে প্রেশার দিয়ে দেয়, অটোমেটিক গ্ল্যান্ড থেকে বিষটা বেরিয়ে আসে। মানে এরকম সিস্টেমটা হচ্ছে এরকম। তো সেকেন্ডের মধ্যে মানে জায়গাটা পুরো মনে হচ্ছে যেন একদম জ্বলে পুড়ে ফেটে যাবে, মানে আগুন লাগিয়ে দিয়েছে এরকম টাইপের একটা ফিলিং আসছিল। আচ্ছা এবং প্রথমে তো আমি বুঝতে পারলাম না, জাস্ট হাত থেকে আমার ব্যাগ ট্যাগ পড়ে গেল, মানে কি হলো আমি বুঝতে পারলাম না, কারণ সাপ তো ব্যাগেজ হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে আমি বুঝলাম যে ব্যাগের উপর দিয়েই, রক্তও কিন্তু সেরকম বেরোয়নি। আচ্ছা আমার বাইটটা ভীষণ সলিড বাইট হয়েছে, মানে কি চন্দ্রবোড়া সাপ ঠিক এইভাবে অ্যাটাক করে। আচ্ছা ওর সামনের দাঁতগুলো একদম এরকম থাকে, মানে ড্রাই বাইট খুব কম হয়, পার্সেন্টেজ খুব কম হয়, প্রায় 100% বাইটই ও একদম ভেনাম ঢেলে দেয়। আর খুব বড় বড় দাঁত তো, ও মানে জাস্ট এরকমভাবে ঢুকিয়ে দিয়েছে দাঁতটা, একটা দাঁতই ঢুকেছে, যেহেতু ব্যাগের উপর দিয়ে মেরেছে তো হয়তো অতটা অ্যাঙ্গেল করতে পারেনি, একটা দাঁতই এখানে ঢুকেছে, কিন্তু একদম সলিড ঢুকেছে। মানে ঢোকার পর মানে চারপাশে এমন অবস্থা হয়ে গেছে যে ওখান দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লিডিং আমার হয়নি, কিন্তু যখন দেখবে তোমার বেশি প্রেশার হয় না কিন্তু তখন কিন্তু সেখানে কিন্তু ব্লিডিংটা আর হয় না। মানে আমি সঙ্গে সঙ্গে ওখানকার যে মানুষ, যে বাড়িতে গেছিলাম সেই বাড়ির ব্যক্তিকে আমি বললাম যে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। চাইলে আমি নিজেও চালিয়ে যেতে পারতাম, কিন্তু ওই টাইমে রিস্ক নেওয়া যায় না। ওই সমস্ত রিস্ক আমি কোনো দর্শক বন্ধুকেও আমি বলবো না যে যখন আপনার সাথে ইনসিডেন্ট হবে আপনি নিজে ট্রাই করতে যাবেন না, কারোর হেল্প নাও, কারোর হেল্প নিয়ে তুমি হসপিটালে পৌঁছাও। কারণ কি, আমি যখন আমার ঘটনা, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি যখন ওনার বাইকের পিছনে বসলাম, উনি খুব ভাগিয়েছে, বাইক ব্যাপক স্পিডে ভাগিয়েছে এবং 10 মিনিটের মধ্যেই হসপিটালে গেছি। তো ওনার বাইকের পিছনেও না, মানে একটা ব্যাপার কি বলো তো, মানে আমরা সবসময় বলি যে যখন তোমার সামনে কারোর স্নেক বাইট হবে তাকে ভয় দেখিও না, তাকে ভয় পাওয়াবে না, যে ঠিক আছে সাপের কামড় হয়েছে, সবাই সাপের কামড় খেয়ে মারা যায় না, তো তোমারও কিছু হবে না, তাড়াতাড়ি হাসপাতালে যাচ্ছি, ওখানে ট্রিটমেন্ট হয়ে যাবে, তুমি বেঁচে যাবে। এবার আমি হচ্ছি কি, মানে আমি রেস্কিউয়ার, আমি সব জানি বলবো না, কিন্তু আমি তো অনেকটা জানি যে রাসেলস ভাইপারের ভেনাম আমার শরীরে ঢুকলো, মানে এরপর আমার কি কি হতে চলেছে সামনের কয়েকটা দিনে আমি তো সেটা জানি। এবং আমি যে পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছে ওতে থেকে আমি গেস করতে পেরেছি যে মানে ভেনাম ও মারণ মাত্রার থেকেও অনেক গুণ বেশি ভেনাম ঢেলে দিয়েছে। 40 মিলিগ্রাম বিষ লাগে একটা মানুষকে মারার জন্য, এবং ও একবারে প্রায় 260-70 মিলিগ্রাম অবধিও ঢেলে দিতে পারে। আচ্ছা, তো যতটা সম্ভব তাড়াতাড়ি ওনার বাইকে করে আমি যাওয়ার চেষ্টা করলাম। উনি খুব সুন্দর বাইক চালিয়েছে, মানে তাড়াতাড়ি ভাগিয়েছে। তার মধ্যেও কি হচ্ছে না, মানে নিজেকে ঠিক রাখতে হচ্ছে, যেটা আমি সবসময় বলি যে নিজের ক্ষেত্রে হলে না ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। আমি এত মানুষকে সতর্ক করি, এত মানুষকে বোঝাই, সেই জিনিসটাই আজকে আমার সাথে হয়েছে। মানে আমাকে নিজেকে ঠিক রাখতে হচ্ছে যে ঠিক আছে, সব ঠিক আছে। একদিকে আমাকে সব ঠিক আছে বলতেও হচ্ছে, আবার পর মুহূর্তে যখন এই পেনটা যখন ফিল করছি তখন মনে হচ্ছে যে কি হবে, মানে ভীষণ একটা মানে ডায়লেমা টাইপের একটা সিচুয়েশন এটা। এবং মাঝে মধ্যে আমি বাইকেই কিছুটা ফেন্ট হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে যেন বডি আমার ছেড়ে দিচ্ছে, আমি ওনার পিঠে আমি মানে পুরো জাস্ট পড়ে আছি এরকম টাইপের মনে হচ্ছে। ভেনামটাও ঢুকেছে আর নার্ভাসনেসটাও তো বেড়ে গেছে। স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। যে কোনো স্নেক বাইটে কী হয়, মানুষ এমনও আমি দেখেছি যে সামান্য দাঁড়ার সাপের কামড়েও মানুষ মারা গেছে, ওর কিন্তু ভেনাম নেই, কিন্তু কি মানুষ ওই যে নার্ভাস হয়ে যাচ্ছে, হার্ট ফেল হয়ে যাচ্ছে, ওইভাবে মানুষ মারা যায়। নির্বিষ সাপের কামড়েও মানুষ মারা যায়, বা বিষধর সাপের কামড়েও হয়তো হসপিটালে যাওয়ার পরেই মারা গেছে। মানে কি, ও ভয় খেয়ে গেছে, প্রচণ্ড ভয়ে না, ওর নার্ভাস সিস্টেমটা আর নিতে পারছে না, হার্টটা আর নিতে পারেনি। এমনকি যখন হসপিটালে, আমাদের হসপিটালে বেথরডাউরি হসপিটালে যাওয়ার পথে একটা রেলগেট পড়ে, তো বাইক নিয়ে যাচ্ছি, দেখছি দূর থেকে দেখছি যে গেটটা পড়ে যাচ্ছে। আচ্ছা, এবার গেট পড়ে যাচ্ছে মানে আরও ওখানে টাইম লেগে যাবে। আমি নিজে নিজে কি করলাম, ওখানে নেমে গেলাম। নেমে আমি হেঁটে রেলগেট পার করলাম। আমি কিন্তু ফুল সেন্সে নেই, আমি কিছুটা মানে
ধোঁয়াশা ধোঁয়াশা দেখছি, আমি পরিষ্কারভাবে কিন্তু মানুষের মুখ বুঝতে পারছি না। জাস্ট ওই পারে গিয়ে একটা বাইক, ওই দিক থেকে বাইক এসে দাঁড়িয়েছিল রেলগেটে। আমি তাকে বললাম, দাদা আমাকে হসপিটালে নিয়ে চলো। হসপিটাল ওখান থেকে কাছেই। যাই হোক, উনি আমাকে চাপিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে ব্যাক করে, চিনি না কিন্তু তাকে আমি, সেও আমাকে চেনে না, আমাকে সোজা হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে গিয়ে যিনি ডাক্তারবাবু ছিলেন তার সাথেও আমার মানে পূর্ব পরিচিত। এবার প্রথমে কি হয় না, প্রথমে তুমি যখন হসপিটালে যাবে, স্নেক বাইট কেস হয়, তোমার ব্লাড নেবে, যেটা 20 মিনিটস WBCT টেস্ট বলে ওটাকে। তো 20 মিনিট ব্লাডটাকে ওরা না ঝাঁকিয়ে না করে রেখে দেয়, ব্লাডটা ক্লট হচ্ছে কি না দেখবে, সেই অনুযায়ী ওরা ট্রিটমেন্ট করবে। মানে বেসিক্যালি হিমোটক্সিন নাকি নিউরোটক্সিন বা কোনো টক্সিনই নেই, এটা চেক করে আর কি। তো আমি স্যারকে বললাম, স্যার ব্লাড নেওয়ার কোনো দরকার নেই, টাইম ওয়েস্ট হয়ে যাবে। আমি তো জানি না সাপের কামড়ের ক্ষেত্রে কি হয়, টাইমটাই হচ্ছে মেন। তোমার শরীরে যত তাড়াতাড়ি অ্যান্টিভেনাম ঢুকবে তত তাড়াতাড়ি, মানে তত বেশি তুমি বাঁচার চান্সটা বাড়ে। তো স্যার আমার কথা শোনে এবং ডিরেক্ট পাশের বিল্ডিংয়ে নিয়ে গিয়ে, ওখানে গিয়ে আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। যখন আমাকে প্রথমে তো টেডভ্যাক এইসব দিচ্ছে, যখন চারপাশে লোকজন, মানে হসপিটালের লোকজন তো আমাকে চেনে ওখানে লোকাল লেভেলে, তো তারা এসে ভিড় করেছে, কি হয়েছে জিজ্ঞাসা করছে। তাদেরকে উত্তর দিতে দিতেই হঠাৎ করে এত ফেন্ট হয়ে গেল চোখটা, মানে মুখও আর বুঝতে পারছি না কারোর। কিছুক্ষণের জন্য আমি পুরোই সেন্সলেস হয়ে গেছিলাম। আর বডিতে কি পেন হচ্ছিল? বডিতে কোথাও পেন হচ্ছিল না, জাস্ট এই জায়গাটা ফেটে যাচ্ছিল যন্ত্রণায়। এবং কিছুক্ষণ, জানি না আমি কতক্ষণ সেন্সলেস হয়েছিলাম, হয়তো 5-7 মিনিটই হবে। তারপর মানে চড়থাপ্পড় মেরে মেরে হয়তো আমার সেন্সটা ফিরিয়ে এনেছে। এবং তারপর যখন অনেক পরিচিত মানুষকে দেখলাম এবং অ্যান্টিভেনাম স্টার্ট করে দিচ্ছে, তখন মনে অনেকটা সাহস পেলাম যে না, অ্যান্টিভেনামটা পাচ্ছি শরীরে। কারণ আমি নিজে জানি যে 100 মিনিটের মধ্যে, মানে স্নেক বাইট হওয়ার পর প্রথম 100 মিনিটের মধ্যে যদি 100 ml মানে 10 ভায়াল অ্যান্টিভেনাম স্যালাইনের থ্রু যদি তোমার শরীরে ঢোকানো যায়, তাহলে তোমার বাঁচার চান্স মোটামুটি 100% বলা চলে। আচ্ছা। তো তারপর আর আমার এই যে ফেন্ট হয়ে যাওয়ার ব্যাপার, অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা আর হয়নি। ওখান থেকে অ্যান্টিভেনাম চালু করে দিয়ে সঙ্গে সঙ্গে আমার শক্তিনগর জেলা হাসপাতাল, নদিয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে গিয়েও ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু হয়, CCU-এ অ্যাডমিট হয়ে যায়। এবং সেখানে গিয়ে আরও 10 ভায়াল অ্যান্টিভেনাম লেগেছিল, অল টোটাল 20 ভায়াল অ্যান্টিভেনাম লেগেছিল। তাতে কি হয়েছে, আমার জীবননাশের ইয়েটা কেটে যায়। যে মানে আর মানে যেদিন বাইট হলো 10th মে, অক্ষয় তৃতীয়ার দিন ছিল দুপুরবেলায়। তো সেই দিন রাত অবধি এতটুকুনি শিওর হয়ে মানে ডাক্তাররা শিওর হয়ে গেল যে আর অ্যান্টিভেনাম লাগবে না, কারণ রাতে আর একবার ব্লাড নিয়েছিল, সেই ব্লাডটা পুরো ক্লট হয়ে গেছে। মানে আর ভয়ের কিছু নেই, লাইফ রিস্কটা নেই। এবার কম্পার্টমেন্টাল ড্যামেজটা নিয়ে ওরা যা শুনিয়েছিল, মানে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে যেটা শুনিয়েছিল, আমার হাত তো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এই যে মার্কিংগুলো দেখছো না, এই যে এই মার্কিংগুলো সব বড় 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 ফোসকা হয়ে গেছে। আচ্ছা। কালো ব্লিস্টার ফর্ম করেছে। হ্যাঁ, পুরো এখান দিয়ে এদিকে এই যে ভাঁজগুলো রয়েছে শরীরে, এবং লাস্ট ব্লিস্টার আমার এই বগলের নিচ দিয়েও পড়েছিল। আচ্ছা। এত দূর অব্দি ব্লিস্টার আমার চলে আসে। এখানে যেটা বাইট হয়, মানে আমি এই হাত দিয়ে বোঝাচ্ছি, এই জায়গাটা পুরো কালো হয়ে ব্লিস্টার হয়ে গেছে। মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। হাত ফুলে ঢোল হয়ে গেছে, এই হাত আমার থাইয়ের মতো হয়ে গেছে। এতটা মানে প্রথম রাতটা তো আমি শক্তিনগর জেলা হাসপাতালেই ছিলাম। পরের দিন আমি জেলা হাসপাতাল থেকে আমার বাড়ির লোক আমাকে পিয়ারলেস নার্সিংহোমে নিয়ে যাওয়ারও কারণ হচ্ছে যে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে তারা শুনিয়ে দিয়েছিল যে যা কন্ডিশন হচ্ছে, আমার বাম হাতটা কেটে বাদ দিতে হবে। আচ্ছা। এবার স্বাভাবিক, সেটা আমাকে বলেনি, বাড়ির লোককে শুনিয়েছে। তো বাড়ির লোকের টেনশন হয়ে গেছে। তারা তখন যদি এটা করাতেও হয়, একটু ভালো জায়গা থেকে চেক আপ করিয়ে তারপর করানো উচিত। তো তখন আমাকে পিয়ারলেস নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেদিন রাত্রিবেলায়, মানে সেকেন্ড দিন। পিয়ারলেসে গিয়ে মানে অ্যাকচুয়াল আমি বুঝলাম যে স্নেক বাইটের ট্রিটমেন্ট নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে
ডাক্তারদের মধ্যেও আরও সচেতনতা প্রচার দরকার রয়েছে, ডাক্তারদেরকেও আরও বেশি ট্রেনিং দেওয়ার দরকার আছে, এটা আমি মনে করি। কারণ হচ্ছে শক্তিনগর জেলা হাসপাতালে আমাকে একটা বারের জন্য বলেনি যে তুমি হাতটাকে করে রাখো, খাড়া করে রাখো। নর্মালি আমাকে বেডে ফেলে রেখেছিল। কিন্তু ওখানে গিয়ে যে ডাক্তারবাবুর আন্ডারে আমি ছিলাম আর কি, তিনি ভগবানের মতো। তিনি সবাই ওখানেও চেয়েছিল যে মানে এইরকম কেসগুলোতে কী হয়, তোমাকে আমি একটা বলে রাখি, যখনই এরকম কেস হয় ম্যাক্সিমাম তুমি ইউটিউবে সার্চ করলেও তুমি এরকম প্রচুর ফটো ভিডিও পেয়ে যাবে। প্রেশারে তো মানে যখন হাতটা এরকম ফুলে আছে মানে সেখানে প্রেশার ফর্ম করছে, সেই প্রেশার রিলিজ করার জন্য মাসেলগুলোকে চিড়ে চিড়ে দেয় ডাক্তাররা, এবং সেই মার্কিং তো সারা জীবন তোমার থেকে যাবে, যেহেতু ডিপ করে কাটবে, মাসেলটাকে ওপেন করবে। এটা করে। তো আমার ক্ষেত্রেও হয়তো সেইটাই করতো ডাক্তাররা, কিন্তু উনি অপেক্ষা করেছেন। উনি হাতটাকে পুরো একদম পাশে 5-6টা বালিশ দিয়ে খাড়া করে রেখে সারাক্ষণ দিন রাত আমার হাত সারাক্ষণ খাড়া ছিল। তার সাথে সাথে যেসব স্টেরয়েড বলো বা তোমার হেপারিন, এগুলো তো কন্টিনিউয়াস চলেছে হাই ডোজের। পরের দিন অবধি মানে 3rd ডে গেল, 4th ডে অবধি ডাক্তাররা দেখতে চেয়েছিল, যদি ফোলা না কমতো তখন ওনারা চিড়ে দেবে বলেছিল। বাট লাকিলি 4th ডে সকাল থেকেই আমার ফোলাটা আস্তে আস্তে কমতে শুরু করে। মানে যে ফোলাটা আমি যখন পিয়ারলেস নার্সিংহোমে যখন আমি পৌঁছালাম তখন কিন্তু আমার চেস্ট অবধি চলে এসেছে ফোলাটা, চেস্ট ফুলতে লেগেছে এবং এইদিকে ব্যাক পোর্শনও ফুলতে লেগেছে। ফোলাটা ক্রমাগত বাড়ছিল। সেই জায়গা থেকে 4th ডেতে আমি আইটিইউতে ভর্তি ছিলাম। তো এই ফোলাটা মানে চেস্টটা আর এইটা কমে গেল। তখন ওদের মনের মধ্যে হোপটা এলো যে না, মেডিসিনেই আরও কমায়, মেডিসিনেই কমাতে হবে। এবং ধীরে 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 ফোলাটা কমে তারপরে এখানে ডিব্রাইডমেন্ট হয়, অনেক দফায় আঙুলটা চিড়ে কেটে মানে আমার হাড় বেরিয়ে গেছে এখান দিয়ে। মাংস তো পচিয়ে দেয়, হিমোটক্সিন। তো হিমোটক্সিন কি হয়, তোমার মানে ব্লাড ভেসেলগুলোকে ব্লক করে দেয়। আচ্ছা। হাতে আমি যেটা জানলাম মানে কি এই ট্রিটমেন্টের সুবাদেই আমার এই জিনিসগুলো জানা, সারা শরীরের মধ্যে আমাদের হাতে সবথেকে বেশি নার্ভও রয়েছে, সবথেকে বেশি যে সূক্ষ্ম সূক্ষ্ম যে ভেন বলো যেগুলোকে, সেইগুলোও রয়েছে। মানুষের ম্যাক্সিমাম বাইট হয় পায়ে, চাষবাস করতে গিয়ে জমিতে বাইট হয়ে যায় বা অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাইট হয়ে যায়। বেশিরভাগ কিন্তু স্নেক বাইট হয় পায়ে। এই কারণে আমি এতটা ড্যামেজের খবর খুব কম আসে, আমিও মানে খুব রেয়ার। মানে এই যে আমার যে ইনসিডেন্টটা হলো না, এই ইনসিডেন্টটাতে সবাই শকড, আমিও নিজেও শকড। কারণ পায়েও রাসেলস ভাইপার অনেকের বাইট করেছে, এতটা কম্পার্টমেন্টাল ড্যামেজ আমি দেখিনি যেটা আমার হলো। মানে আমার দেখো এখনও আমি এটা ফুললি আমি ভাঁজ করতে পারছি না কিন্তু হাত, এবং এই হাতের চামড়া তোমার এখানে লাগানো আছে এবং এখানে চামড়া থাই থেকে নিয়ে লাগানো আছে। মানে আরেকটু ভেঙে বলি, মানে এখানকার ডিব্রাইডমেন্ট করে এখান থেকে মাংস সব বাদ চলে গেছে, থাই থেকে মাংস নিয়ে এই জায়গাটা কভার করা হয়েছে এবং কভার করার পর এইখান থেকে চামড়া এখানে লাগানো হয়েছে। অনেকে বলবে যে থাই থেকেই তো ডিরেক্ট চামড়া নিতে পারতো, কিন্তু সেটা নেওয়া হয়নি। কারণ কি, আমার হাতের কিন্তু পচন বাড়ছিল। আচ্ছা। সার্জারিটা করার পরেও যদি পচন আরও বাড়তেই পারতো, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক সার্জারিটা সাকসেসফুল নাও হতে পারতো। এই কারণে আমার ক্ষেত্রে প্লাস্টিক সার্জারিটা যে পদ্ধতিতে হয়েছে সেটাকে বলে ফিঙ্গার ফ্ল্যাপ, ক্রস ফিঙ্গার ফ্ল্যাপ। মানে কি, এখান থেকে মানে প্রথমে এখানে মাংস দিয়ে জায়গাটা ভরাট করে দিল, ভরাট করার পর এখান থেকে চামড়াটা, এই যে জিনিসটা জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এই দিক থেকে এইভাবে কেটে নেওয়া হলো। এই দিকটা পুরোটা কিন্তু কাটলো না, জাস্ট চামড়াটাকে এইভাবে তুলে নিল। এই জায়গাটা কিন্তু লাগানো আছে তখনও। আচ্ছা। এই হাতের সাথে চামড়াটা লাগানো আছে, দিয়ে সেই চামড়াটা এই আঙুলের সঙ্গে লাগিয়ে দিল এবং এইভাবেই ব্যান্ডেজ করে দিল। এইভাবে আমার 21 দিন এই অবস্থায় ছিল। মানে জোর কলম দিই না গাছের ক্ষেত্রে, যে জোর কলম হয় দেখবে, ওই ধরনের জিনিস করা হলো। মানে চামড়াটা কি হলো, এখানেও থাকলো, আবার কিন্তু চামড়াটা যাতে নষ্ট না হয় ওই কারণে এই হাত থেকে, এই আঙুল থেকে কিন্তু
পুষ্টি রস পেয়ে যাচ্ছে। 3 সপ্তাহ পর এই চামড়াটাকে কেটে আলাদা করে দেওয়া হলো। আচ্ছা, এবং যখন এখান থেকে চামড়াটা নিয়ে এখানে লাগিয়েছিল তখন তো এই জায়গাটা তো ওপেন আছে, ওপেন আছে, এখানে তো একটা ভরাট করতে হবে। হ্যাঁ। ওই থাইয়ের চামড়া নিয়ে এই জায়গাটা ভরাট করে দেওয়া হয়েছে। ও, এটা মানে এটা যেটা লেগে থাইয়ের চামড়া? হ্যাঁ, এই চামড়াটা হচ্ছে আমার থাইয়ের চামড়া, আর এখানকার চামড়াটা আমার এখানে লাগানো আছে। কি বলবো, মানে বলছি না যে পায়েও স্নেক বাইট আমি দেখেছি, রাসেলস ভাইপার বাইটই আমি দেখেছি, এত ড্যামেজ হয় না। কারণ কি, পায়ে ভেন অনেক কম, পায়ে নার্ভাস সিস্টেম, আমার এখানে নেক্রোসিস হয়ে গেছে, থ্রম্বোসিস হয়ে গেছে, নার্ভও ড্যামেজ হয়েছে, ভেনও ড্যামেজ হয়েছে। কিন্তু পায়ে কি হয়, তোমার নার্ভও কম, ভেনও কম, ওই কারণে পায়ে কিন্তু এত ড্যামেজ হয় না। এখনও অবধি আমার 2 হাতের সেন্সেশন সেম না। দাড়ির লাইনিং করেছি আমি, এই হাত দিয়ে যতটা না খোঁচা খোঁচা অনুভব করছি, এই হাতে অনেক বেশি খোঁচা খোঁচা অনুভব করি। বা আমি যখন চুলে হাত দিই না, রাফ মনে হয় এই হাতটা, সেন্সেশন কিন্তু সেম নেই। এই হাতে যেরকম একটা সফটনেস ব্যাপার আছে, কোনো সফট সারফেসে আমি হাত দিচ্ছি যখন, সেটা সফটই লাগে। কিন্তু এই হাতটাতে এখন কি হচ্ছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো একটু বেশি বেশি মানে মনে হচ্ছে। এখনো ফোলা আছে, ফোলা রয়েছে, দেখতেই পাচ্ছি। এই হাত নিয়েই ধরো জার্নি করতে হচ্ছে। অলরেডি রেস্কিউ শুরু করে দিয়েছি, সামনের সপ্তাহে চেক আপ আছে, আবার দেখা যাক। মানে এইবার চেক আপটা 1 মাস বাদে হচ্ছে। আচ্ছা, প্রথম 1 সপ্তাহ বাদে চেক আপ করছিলেন ডাক্তারবাবু। মানে আবার ড্রেসিং করে ওটা লাগিয়ে দিচ্ছে নাকি? এটা আমি নিজেই করেছি। আচ্ছা, এটা কি আমি বাড়িতে যখন থাকি খোলাই রাখি। আচ্ছা, যখন হয়তো কোনো রেস্কিউয়ে বেরোচ্ছি বা বাইরে ধুলোবালি লাগতে পারে, তখন আমি এটা রোল করে নিচ্ছি। এই আঙুলটাও রোল করছিলাম এতদিন। আচ্ছা, রিসেন্ট এইখানকার যে ইয়েটা ছিল, কাটমার্কটা ছিল, ওটা শুকিয়ে পুরো উঠে গেল, ওই কারণে এটা আর র্যাপ করছি না। মানে 2-3 দিন আগে অবধিও এই আঙুলটা আমি র্যাপ করে বেরোতাম। এই হলো পুরো ঘটনাটা। আচ্ছা, মানে তোমাকে যখন অ্যান্টিভেনাম দিচ্ছিল বডিতে, তোমার কিছু ফিল হচ্ছিল তখন? জাস্ট নরমাল? ওটা জাস্ট, হ্যাঁ, তোমার স্যালাইনের মধ্যে দিয়ে যাবে, স্যালাইনের মধ্যে ওরা পুশ করে দেয় ওটা। আর ভেনামের ক্ষেত্রে শুধু হাতেই ফিল হচ্ছিল, যেটা বলছিলে। এটা মারাত্মক ফিলিং। যখন, মানে এটা নেগেটিভলি নিও না, বাট আমি জিজ্ঞেস করছি, যখন তোমার ওই সাপে কামড় দিল, মাথায় কীরকম নেগেটিভ থট আসছিল যে নাও থাকতে পারি, মানে দর্শকও যাতে বাজেভাবে না নেয়, বাট যেটা সত্যি সেটা সত্যি, এটা মাথায় আসে? হ্যাঁ, অবশ্যই। বললাম না যে আমি যদি একটা সাধারণ মানুষ হতাম, যদি সাপ সম্পর্কে এত জানতাম না, বুঝতাম না, তাহলে হয়তো অনেক মানে মেন্টাল স্টেটটা হয়তো আরও বেশি বেটার থাকতো। কিন্তু যেহেতু আমি সব জিনিস না, মানে অনেকগুলো জিনিস আমি জেনে আছি যে এটা হতে পারে, এটা হতে পারে, আমার আঙুলটা বাদ যেতে পারে বেশি লেট হলে, বা যদি আমি ভেটেরিনারি হসপিটাল থেকে যদি অ্যান্টিভেনাম যদি না পেতাম, তাহলে আমার হাত সত্যিই বাদ দিতে হতে পারতো। এগুলো মাথার মধ্যে তখন ঘুরছে। কারণ একটাই, আমি বুঝতে পারছিলাম যে আমার এখানে যতটা জ্বালা যন্ত্রণা করছে, যে হাড়ে জ্বালা যন্ত্রণাটা করছে, যে হাড়ে জায়গাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথমে ব্লু থেকে ব্ল্যাক, ব্লিস্টার, চারিদিকে ব্লিস্টার, যে রেটে জিনিসটা বাড়ছিল। আমি জাস্ট জ্বালা যন্ত্রণাটা মানে ফিল করার জন্য আমি বলছি জিনিসটা। ধরো একটা কাঠপিঁপড়ে কামড়ালে যেরকম, বা বলতা কামড়ালে যেরকম জ্বালা যন্ত্রণা করে, তা মানে আমি বলছি কটা বলতা কামড়ালে এরকম জ্বালা যন্ত্রণা করবে না, তার থেকে একদমই ডিফারেন্ট। এটা ডিফারেন্ট। মৌমাছি বা বলতার কামড় আমিও খেয়েছি। ওখানে কি হয়, মানে জাস্ট যে জায়গাটা কামড়ালো সেই জায়গাটা ফুলে যায়, কিছুটা এরিয়া নিয়ে জ্বালাপোড়া করে, ফুলে যায়, এবং মানে ওটা ওই সারফেসেই জ্বালাপোড়াটা করে। কিন্তু এখানে কি হচ্ছে, জ্বালাপোড়াটা ভেতর থেকে হচ্ছে, যেহেতু তোমার ভেনগুলোকে ব্লক করে দিচ্ছে এবং নার্ভকে অ্যাটাক করছে, ভেনকে অ্যাটাক করছে, ওই কারণে এই জ্বালাপোড়াটা না পুরো ডিফারেন্ট। বলছি না, মানে এটার ফিলিং আমি একটা মাত্র একভাবেই বোঝাতে পারবো, যে তোমার ভেতরে, মানে ধরো হাতের ভেতরে ইঞ্জেকশন দিয়ে বারুদ পুশ করে দেওয়া হলো এবং তারপর ওখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সেম ফিলিং। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেন আছে, ও কোয়েশ্চেন করে এইসব বিষয়ে। হ্যাঁ, অবশ্যই। একটা হচ্ছে যেটা হেমাটক্সিক বলছো, আর যেটা নিউরোটক্সিক, এটার ডিফারেন্সটা কি? মানে এটার এফেক্ট কোথায় কোথায় করে? মানে নিউরোটক্সিক মেবি হার্টের বা নার্ভে, যেটা মানে নার্ভে মেন
সাপ নিয়ে হেভি নার্ভে নিউরোটক্সিন, যেটা নিউরোটক্সিন অ্যাটাক করে নার্ভাস সিস্টেমকে, আর হিমোটক্সিন অ্যাটাক করে ভাস্কুলার সিস্টেমকে। মানে সোজা বাংলায় হচ্ছে নার্ভাস সিস্টেম বলতে যদি গোখরো সাপ বা কালাত সাপে কামড়ায় তাহলে তোমার অ্যাটাক হবে, ব্রেনকে অ্যাটাক করবে। তোমার কি হবে, আস্তে আস্তে চোখ ঢুলুঢুলু হয়ে আসবে, বা একটা চোখ বন্ধ একটা চোখ হালকা পড়ে এসছে, এই ধরনের ব্যাপারগুলো আসবে। ডিজিনেস, তোমার ঢোক গিলতে সমস্যা হবে, কথা বলতে সমস্যা হবে, কথা জড়িয়ে যাবে, হাত পায়ে সেরকম সেন্স থাকবে না, বডি পড়ে যাবে, এই ব্যাপারগুলো আসে নিউরোটক্সিনের ক্ষেত্রে। এবং হিমোটক্সিনের ক্ষেত্রে যেটা হয়, কম্পার্টমেন্টাল ড্যামেজগুলো বেশি হয়। মানে যেরকম আমার ক্ষেত্রে হলো, প্লাস্টিক সার্জারি হলো, টিস্যু ড্যামেজ বেশি হয়। বাদ দেওয়ার যে ব্যাপারগুলো আর কি, আঙুল বাদ, হাত বাদ, পা বাদ, এই ব্যাপারগুলো বেশি হয় হিমোটক্সিন বা রাসেলস ভাইপারের ক্ষেত্রে, এটা হয় বেশি হয়। দুটোই দুদিক দিয়ে ডেঞ্জারাস। দুটো দুদিক দিয়ে ডেঞ্জারাস। তোমার নিউরোটক্সিনের ক্ষেত্রে মরে যাওয়ার চান্সটা আবার বেশি, ওটাই বেশি। মানে যদি খুব তাড়াতাড়ি অ্যান্টিভেনাম তোমার শরীরে না ঢুকে, মানে যেটা আমাদের যেমনি 100 ঘন্টা বললে 100 মিনিট, 100 মিনিট সরি, আর ওটার ক্ষেত্রে কি মোটামুটি একই বলি। আচ্ছা, একই বলি আমরা, হ্যাঁ। কিন্তু কি দেখা গেছে যে বিগত দিনে আমাদের মতনই একজন রেস্কিউয়ার ছিল, বঙ্কিম, সে আর আজকে আমাদের মধ্যে নেই। আমি যখন ইউটিউব চ্যানেল করব ভাবছি, তখন কিন্তু ওর ভিডিও দেখতাম, হ্যাঁ। ওর ভিডিও আমাকে ইন্সপায়ার্ড করেছে। ছেলেটা যথেষ্ট সেফটি নিয়ে রেস্কিউ করতো, কোনো রকম কোনো ভুলভাল স্টেপ নিত না। কিন্তু সেও মানে লাস্ট দিন একটা ভুল করে ফেললো। বলে না, আমাদের এই কাজে ভুলের কোনো জায়গা নেই, ভুলের কোনো মাপ নেই। মানে একটা অন্যের হাতে কোবরাটা আছে, লেজটা আছে, সে ফনা ধরে বসে আছে রাস্তাতে। ও মানুষজনকে বোঝাতে ও কিন্তু গামবুটও পরে রয়েছে, এত দূর অবধি গামবুট পরে রয়েছে। মানে কোবরাটার সামনে হট করেই বসে পড়লো, বসে আবারও পা নাড়াতে লাগলো, অথচ ও কিন্তু বাইটিং রেঞ্জের মধ্যেই ছিল। সাপটা হাঁটু ওর কামড়ে ধরে নেয় হাঁটুটা। আচ্ছা, ও সাপটাকে টেনেও ধরে কয়েক সেকেন্ডের জন্য, সাপটা কিন্তু ছাড়েনি, ও পুরো মাংস একদম কামড়ে ধরে আছে। ভিডিওটা ভাইরাল হয়েছে, প্রচণ্ড ভাইরাল হয়েছে বঙ্কিমের। তো তারপর হয়তো সাপটা ছাড়লো, মানে কয়েক সেকেন্ড ধরে ও পুরো গ্ল্যান্ড খালি করে ও পুরো বিষটা ঢেলে দিয়েছে যতটা ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ট্রিটমেন্টও স্টার্ট হয়েছে, কিন্তু তাকে বাঁচানো যায়নি। হিমোটক্সিনের ক্ষেত্রে কি হয়, তুমি তাড়াতাড়ি মারা যাবে না। এবং হিমোটক্সিনের ক্ষেত্রে বেশিরভাগ পেশেন্টই যারা মারা গেছে তারা 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 22 দিন। পিয়ারলেসে আমি যে আইটিইউতে ছিলাম, সেই আইটিইউতেই একটা পেশেন্ট ভর্তি ছিল আমার ভর্তি হওয়ার কিছুদিন আগে। যখন আমি আইটিইউ থেকে শিফট হচ্ছি এইচডিইউতে, কন্ডিশন ভালো, মোটামুটি ভালো, মানে আউট অফ ডেঞ্জার আমি, তখন যে সিস্টার এবং ব্রাদাররা ছিলেন তারা আমার ভিডিও দেখে। তারা এসে আমার সাথে একদিন গল্প করতে বসলো যে দাদা, এখন তো তুমি আউট অফ ডেঞ্জার, তোমার সাথে একটা জিনিস শেয়ার করি। কিছুদিন আগেই এখানে একটা ছেলে ভর্তি ছিল, 22 দিন, 23 দিনের দিন সে মারা গেল, তার ডায়ালিসিস চলছিল। আচ্ছা, হিমোটক্সিনের ক্ষেত্রে কি হয়, এই যে বলছি না যে এটা রক্তকে ড্যামেজ করে, রক্তকণিকাটাকে ভেঙে দেয়, এর ফলে ক্ষতি করে তোমার কিডনিকে, কিডনিটা এফেক্টেড হয়ে যায়। কিডনি এফেক্টেড হচ্ছে মানে তোমার ডায়ালিসিস দরকার হচ্ছে, আর তোমার ডায়ালিসিস দরকার হচ্ছে মানে তোমার বাঁচার প্রবাবিলিটি পুরো 50-50 হয়ে গেল। তার 22 দিন ধরে ডায়ালিসিস চলার পরেও তাকে সার্ভাইভ করানো গেল না, তার পায়ে বাইটটা হয়েছে। এই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি, ধরো ডায়ালিসিস চলছে, তারপর দেখা গেল বেঁচে গেল, ঠিক হয়ে গেল, তাহলে কি ওই ডায়ালিসিস চলতে থাকবে? তাও যদি তোমার ওই কিডনিকে এফেক্ট করে, তোমার সারা জীবন মোটামুটি একটা চেক আপের মধ্যে থাকতে হবে। মানে তোমার পার্শিয়াল ড্যামেজ হয়ে গেল তোমার কিডনিটার, তোমাকে কিডনির যত্ন নিতে হবে সারা জীবন, বেশি করে জল খেতে হবে, ডাক্তারি পরামর্শ মেনে চলতে হবে। খুব বাঁচোয়া আমার কিডনিটা, রেনাল ফাংশনটা প্রথম থেকেই এফেক্টেড হয়নি। এটার কারণ অবশ্যই একটাই, যে আমার শরীরে অ্যান্টিভেনামটা মানে প্রাইমারি রেজিস্ট্যান্সটা খুব তাড়াতাড়ি তৈরি হয়েছিল বলে, তাছাড়া আর কোনো রিজন নেই। আমি কোনো রথী মহারথী না যে ওই কারণে আমার ইয়েটা হয়নি। কারণ একটাই, যে আমার শরীরে অ্যান্টিভেনামটা খুব তাড়াতাড়ি ঢুকেছিল।
এটা বিরাট বড় একটা বাঁচোয়া। এইসব ক্ষেত্রে আমরা বলি যে হয়তো ভগবানই বাঁচিয়েছে বা এরকম কথা আমরা বলি। তোমার ক্ষেত্রে কি মনে হয় যে ভগবান এর মাধ্যমে তোমাকে কি শিক্ষা দেওয়ার চেষ্টা করলো? আমি মনে করি যে তুমি যদি খারাপ করো তার ফল তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে, তুমি যদি ভালো করো তার প্রতিদানও তুমি পাবে। আজকে আমি বেঁচে যদি ফিরি আমার এই হাত দিয়েই, যে কটা লাইফ আমি ফিরিয়ে দিয়েছি, যে কটা অবলাকে আমি তার প্রাণ বাঁচিয়েছি, তাদের দোয়া বলো, তাদের আশীর্বাদ বলো, তার জন্যই আমি বেঁচে আছি এখন, আর কিছু না। অবশ্যই প্রচুর মানুষ চিন্তিত ছিল, প্রচুর মানুষ সাপোর্ট করেছে, মেন্টালি হোক বা ইকোনমিক্যালি হোক, প্রচুর মানুষ সাপোর্ট করেছে। অবশ্যই তাদেরকে আমি আবারও, আমি যখনই আমি কোনো ভিডিওর মধ্যে আসি, আমি সবসময় যারা আমার দুর্দিনে পাশে থেকেছে তাদেরকে আমি প্রণাম জানাই। আমি কিন্তু তাদের আশীর্বাদ, অবশ্যই তাদের আশীর্বাদ তো রয়েইছে, মানুষের আশীর্বাদ তো রয়েইছে, কিন্তু আমি যদি বেঁচে যদি আমি ফিরি, আমি মনে করি আমি ওই অবলাগুলোর আশীর্বাদ, যাদেরকে তুমি বাঁচিয়েছো সেই সময়। রিসেন্টলি তোমার একটা ভিডিও দেখলাম, আমি প্রায় শেষের দিকেই চলেছি, আমি বলি যে লিজার্ড নিয়ে সামথিং তুমি হ্যাঁ করেছিলে। এই বিষয়টা মানুষ খুব ভয় পায়, এটা কি ভয় পাওয়া উচিত? তারা কি ক্ষতি করে মানুষের? মনিটর লিজার্ড বা গোসাপ, যেটাকে গুইসাপ বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, মানুষ আতঙ্ক থেকে বিভিন্ন রকম ধ্যান ধারণা তৈরি করে নেয়, বিভিন্ন রকম গুজব তৈরি করে নেয়। গোসাপ সম্পর্কে প্রচুর গুজব রয়েছে। প্রথম গুজব যেটা, যে ও থুতু ছোড়ে, বিষাক্ত থুতু ছোড়ে, সেই থুতু যদি তোমার গায়ে পড়ে যায় তাহলে সেই জায়গাটা পচে যাবে। এরকম কোনো ব্যাপার নেই। ও ফোঁস করে, সাপের মতনই ফোঁস করে, ওর জিভটাও চেরা, ওই কারণেই সম্ভবত মানুষ এই গুজবটা বানিয়েছে। কিন্তু টোটালি নন ভেনামাস, ওর কোনো ভেনাম গ্ল্যান্ড নেই, কোনো বিষ দাঁত নেই, কিছু নেই। আর একটা গুজব রয়েছে যে ও লেজ দিয়ে বাড়ি মারে, লেজ দিয়ে বাড়ি মারলে সেই জায়গাটাও পচে যায়। এটা শুধু গোসাপ বলে না, এটা দাঁড়ার সাপের ক্ষেত্রেও প্রচলিত আছে। কারণ কি, এরা ছুটে পালাতে যায় বেশি, এবং ছুটে পালাতে গিয়ে ওই লেজের বাড়ি লেগে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো সেক্ষেত্রে আমার মনে হয় বিষ কাঁটা বা বিষ, এই ব্যাপারগুলো, লেজে বিষ কাঁটা আছে এরকম জিনিসগুলো বানিয়ে নিয়েছে। তো এগুলোও পুরোপুরি ফেক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওটা গোসাপ লেজটাকে আত্মরক্ষার একটা অঙ্গ হিসেবে ব্যবহার করে। আমি নিজেও সেটা অনেক শর্টের মাধ্যমে দেখিয়েছি, যে লেজের কাছে হাত দিতে গেছে, ও লেজ দিয়ে ঝাপাট করে বাড়ি মেরেছে। সে বাড়ি মারবে, সে তাতে তোমার সামান্য আঘাত লাগতেই পারে, কিন্তু যে পচে যাবে বা এরকম কোনো ওই সব ব্যাপার নেই। আরও আছে যে গোসাপ যদি কামড়ে ধরে মেঘ না ডাকা অবধি ছাড়বে না, এগুলোও সব বাজে কথা, এরকম কোনো ব্যাপার না। প্রথমত তো ওরা কামড়াতেই যায় না, ওরা অ্যাটাকিং অ্যানিম্যাল না, ওরা হচ্ছে ডিফেন্সিভ, মানে ওরা পালিয়ে যেতে চায়। দাঁড়ার সাপ বলো বা গোসাপ বলো, এরা কিন্তু সবসময় পালিয়ে যেতে চায়। তো সেই জায়গা থেকে মানুষের এই কুসংস্কারের কারণে এরা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। বেসিক্যালি এরা খুবই নিরীহ প্রাণী, খুবই শান্ত গোছের প্রাণী। বুঝতে পেরেছি। গোসাপ দেখলে তাহলে কি করা উচিত? গোসাপ দেখলে তোমার কিছুই করার দরকার নেই, ওর মতো থাকুক, তুমি তোমার মতো থাকো, আমি এটাই বলি সবাইকে। আর যদি প্রশ্নটা এরকম হয় যে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে গোসাপ, তাহলে আমি বলবো যে ওকে কোনোভাবে একটা যাওয়ার রাস্তা করে দিন, ও ঠিক নিজেই চলে যাবে। হয়তো এমন জায়গায় ঢুকে গেছে, ও আতঙ্কের, ওরা তো মানুষের থেকে বেশি ভয় পায়, ভয়ে হয়তো সেই কোণাটা থেকে ও বেরোতেই যাচ্ছে না, হয়তো ওই দিকে দরজা। আমি বলবো যে আপনি একটা লম্বা লাঠি নিন, ওকে ওই দরজার দিকটা দেখিয়ে দিন, ও ওই দিক দিয়ে পালিয়ে যাবে। ও আতঙ্কের চোটে ওই কোণা দিয়েই ও ওঠার চেষ্টা করছে, ওই কোণাতেই, ওই কোণাটা ছাড়ছে না আতঙ্কতে। তো আমি বলবো, শুধু এটা গোসাপের ক্ষেত্রে না, আপনার ঘরে যদি বিষধর সাপও ঢোকে, আমি দর্শক বন্ধুকে বলবো যে সব জায়গায় আমি পৌঁছাতে পারবো না, বা সব জায়গায় স্নেক রেস্কিউয়ার হয়তো নেই। সাপটাকে না মেরে বা বন্য প্রাণীটাকে না মেরে তাদেরকে আপনারা যাওয়ার রাস্তাটা দেখিয়ে নিন। অবশ্যই একটা লম্বা লাঠি নিন, যেটাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটা নেই, আপনার কাছ অবধি হয়তো সে পৌঁছাতে পারবে না। আপনি দূর থেকে লাঠি দিয়ে জাস্ট ওকে যাওয়ার রাস্তাটা করে দিন, ও কিন্তু বেরিয়ে চলে যাবে ওর মতো। আপনার চারপাশে অনেক সাপ থাকে, চারপাশে কিন্তু সাপ রয়েছে। নেহাত তোমার ঘরে ঢুকে গেছে বলে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ ও বেরিয়ে যাবে, তারপর তো বাড়ির পাশেই থাকবে, আবার ঢুকবে। এগুলো মানুষের কমন একটা সাইকোলজি, এরকম না ব্যাপারটা, আশেপাশে রয়েছে।
সে ভুল করেই ঢুকে গেছে তোমার ঘরে। ব্যাপারটা হচ্ছে এটাই, তাকে বাইরে যাওয়ার রাস্তা করে দাও, সে বেরিয়ে আবার ঠিক ওর মতো জায়গা খুঁজে নেবে, ও আর তোমার ঘরে আর দাওয়াত খেতে আসবে না। আর একটা জিনিস হয় যে ওই আরে কি একটা লিকুইড টাইপের সেই ঘরে কার্বলিক, হ্যাঁ, তো ওটা দিলে সাপ পালিয়ে যায়। এগুলো কি সত্যি? দেখো এগুলো আমি সব জায়গাতেই বলি, এগুলো মানুষেরও দোষ নেই, কারণ এগুলো বিভিন্ন আর্টিকেল বিভিন্ন বইয়ে লেখা আছে, এগুলো কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়াতে হয়, সাপ কামড়ালে বাঁধন দিতে হয়, তারপর আরও না জানি কী কী, এগুলো সবই বোগাস। বিষধর সাপে কামড়ালে 2 ফোঁটা হবে, নির্বিষ সাপে কামড়ালে দাগের মতো হবে, এগুলো সব বোগাস। বিষধর সাপের কামড় শুধুমাত্র চেরা, মানে আমার ফার্স্ট যে বাইটটা হয়েছিল, যেটা ড্রাই বাইট হয়েছিল, রাসেলস ভাইপারের বাইট, ওটা কিন্তু একটা চিড়ে যাওয়ার মতো দাগ হয়েছিল। আচ্ছা, ওটা ড্রাই বাইট, ওটাতে কোনো কমপ্লিকেশন কিছু হয়নি, কারণ বিষটা ঢোকেনি। তখন জাস্ট নর্মালি এটা চিড়ে গেছিল ওরকমই, মানে এটা যেমনি বলছো তুমি। হ্যাঁ, তখন তো যেহেতু জ্বালা যন্ত্রণা কিছু হয়নি, তখন হসপিটালে গিয়ে তখন ব্লাড নিল, আমার ব্লাড কি হলো, ক্লট হয়ে গেল, মানে হিমোটক্সিন ঢোকেনি, কয়েক ঘন্টা চেক আপে রাখলো, ছেড়ে দিল, এই হচ্ছে ব্যাপার। সব শেষে আমি বলি সাবধানে থাকো, কারণ যা যা ঘটনা শুনলাম সত্যিই, মানে আমরা এখন হয়তো হেসে হেসে কথা বলছি, কিন্তু যখন তোমার সাথে হচ্ছিল আমি বুঝতে পারছি যে তোমার, মানে আমি এখান থেকে বসেই আমার ভয় লাগছে, তুমি জিনিসটা ফিল করেছো তোমার কী ছিল। আমরা ফেসবুকে দেখছিলাম যে অনেকেই তোমার বিষয় পোস্ট করছিল সেই সময়, তো আমি এখন ফিল করছি যে মানে কি মারাত্মক তোমার সেই দিনগুলো গেছে। আচ্ছা দিতির আরও একটা প্রশ্ন আছে, এটা খুব মানে আউট অফ দ্য টপিকও বলা যায়, যে আমি একটা ফরেনের ভিডিও, আমি সাপ বা এই জিনিস ডিসকভারি আমি ছোটো থেকে দেখি, হেবি প্রিয় জিনিস সাপ। তো ওখানে দেখেছিলাম যে ওদের সাপ পোষার বা লিগালি পোষার জন্য ওদের একটা 10 বছরের একটা ট্রেনিং প্রসেস দেয়, তারপর কোনো বিষধর সাপ সে পুষতে পারে। এবার সে সেটাকে যদি মেডিসিন পারপাসে বা যে কোনো পারপাসে সে শখেও পুষতে পারে। তো এইরকম কি কোনো রুলস আছে আমাদের এখানে, যে যদি সাপ পুষতে চায়, সে পাইথন হোক বা যে কোনো, যেগুলো বিষধর নয়, যেগুলো ইম্পোর্টেড সেগুলো তুমি রাখতে পারো আমাদের দেশে। আচ্ছা, মানে দেশীয় কোনো ব্রিড তুমি রাখতে পারো না, ইম্পোর্ট করা তুমি পাইথন রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই যে দেখায় আমি বলছি পাইথন এরকম পেঁচিয়ে মেরে দিয়ে খেয়ে নেয়, হ্যাঁ, তো এই যে বাড়িতে যারা পোষে সেই রিস্কটা থাকে না তাদের? অবশ্যই থাকে, রিস্ক তো থাকেই, রিস্ক সবসময়ের জন্যই রয়েছে। এটা তো আর কুকুর নয় যে তোমাকে ভালোবাসবে। সাপের তো লং টার্ম মেমোরি নেই, সাপের মেমোরি হচ্ছে শর্ট টার্ম মেমোরি, ওই কারণে তো সাপ ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর নিজের বাচ্চা খেয়ে নেয়, দীর্ঘমেয়াদী স্মৃতি না। তো সাপ মানে সব থেকে যদি বন্য মানে ওয়াইল্ডেস্ট অ্যানিম্যাল আমি সাপকেই মনে করি, কারণ এ কিছুই বোঝে না, তুমি ওর ভালো করতে যাচ্ছ বা খারাপ করতে যাচ্ছ, ও ন্যূনতম কোনো ফিলিংস নেই, কিচ্ছু বুঝবে না। তো এবার তুমি বাড়িতে তুমি এটাকে পেট হিসেবে তুমি রাখতে পারো কী করে? আমি অ্যাজ এ মানে আমি মানবতার দিক থেকে বলছি যে এটা উচিত না, এটা একটা ডেঞ্জারাস অ্যানিম্যাল, তোমার পক্ষেই ওটা ভয় না, এটাকে তুমি পেট হিসেবে তুমি রাখতে পারো না। এবার হ্যাঁ, বাইরের দেশে আইনকানুন অনেক শিথিল রয়েছে, আমাদের দেশে আইনকানুন অনেক বেশি স্ট্রিক্ট, এবং 1972 পর আমার মনে হয় না যে নতুন কোনো সংশোধনী এসেছে, যে কারণে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটার আমি মনে করি ব্যক্তিগতভাবে এর অনেক সংশোধন প্রয়োজন। হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো সংশোধন, কিন্তু ইমিডিয়েট প্রচুর সংশোধন প্রয়োজন, যে সংশোধনগুলো করলে হয়তো আজকে এই যে বাঘের সংখ্যাটা একেবারে কমে গেছে বা অন্যান্য ওয়াইল্ড লাইফ একদম কমে গেছে, এগুলোকে আরও বাড়ানো যায়। আজকে ভাবো চিড়িয়াখানাতে যখন যাবে তুমি দেখতে পাবে কি দুর্দশা বাঘগুলোর, সেই জায়গা থেকে যদি এমন কোনো সিস্টেম, এমন কোনো স্পেশাল পারমিশন যদি করানোর ব্যবস্থা থাকে যে তুমি সেটাকে বাড়িতে বিশেষ মানে অবশ্যই তার অনেক প্রোটোকল থাকবে, তুমি তাকে সেইভাবে তুমি রেখে তাকে তুমি তার খাবার দায়িত্বটা নিচ্ছ, তোমার ক্যাপাবিলিটি আছে, তোমার সেই ক্ষমতা রয়েছে, তাহলে তুমি অবশ্যই কিন্তু তুমি কিন্তু যেটা দুবাইয়ে রয়েছে, হ্যাঁ দুবাইয়ে রয়েছে, তারা সেখানে কিন্তু দেখো অ্যাভেলেবেল রয়েছে, বাঘের প্রজনন বাড়ছে, ভালো আছে, সংখ্যাটা কিন্তু এরকম মানে হাহাকারের দিকে যায়নি যে এরকম আজকে আমাদের যে স্টেজ চলছে। তো এই কারণে আমি মনে করি যে অবশ্যই সরকারি নজরদারি থাকবে, সেই নজরদারি থেকে আইনের মধ্যে অনেক রকম সংশোধনী আনা দরকার রয়েছে, তাহলে যে সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীগুলো বিলুপ্ত হতে বসেছে সেই সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে আমরা বিলুপ্ত হওয়ার পথ থেকে আটকাতে পারবো। তো
তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করি, যেটা হচ্ছে যেটা বলে বাঘের দুবাইয়ের কথাটা, এবার তুমি নাও জানতে পারো, বাট আমি তাও জিজ্ঞেস করছি যে বাঘ কি গৃহপালিত হয়? দেখো, বাঘ এটাও ওয়াইল্ড অ্যানিম্যাল, তবু আমি বলবো যে যদি তুমি একটা যেটা সাপের বললে যে মেমোরি, হ্যাঁ, বাঘের মধ্যে মেমোরি কিন্তু শর্ট টার্ম না, ও লং টার্ম মেমোরি আছে ওর। যে কারণে, ওই কারণেই কি তুমি যদি একটা ছোট থেকে একটা বাঘকে তুমি মানুষ করো, তাহলে হ্যাঁ, ওর মধ্যে তোমাকে খাওয়ার প্রবাবিলিটিটা সঙ্গে সঙ্গে আসবে না। ওর যদি পেট ভরা থাকে বা ওর যদি মেন বেসিক ফান্ডা হচ্ছে খিদে, মানে বেসিক যে চাহিদাগুলো রয়েছে না, আমরা মানুষ হয়ে গেছি এখন, আলট্রা মডার্ন হয়ে গেছি, কিন্তু যদি ভাবি যে আমি নগণ্য একটা জীব, তাহলে আমার কি দরকার? আমার বেঁচে থাকার জন্য খাবার দরকার, আর কিন্তু কিছু দরকার নাই, তাই তো? তো বাঘও একটা ওয়াইল্ড অ্যানিম্যাল, তার বেঁচে থাকার জন্য খাবার দরকার, শিকার দরকার। তাকে যদি তুমি অ্যাভেলেবেল খাবার টাবার দিয়ে রাখো, তাহলে সে তোমার উপর অ্যাটাক করবে না। জেনারেলি, আমি ইন জেনারেল কথা বলছি, তার মধ্যেও তো ঘটনা কত ঘটে, মালিককে মেরে দিয়েছে, এরকম কত ঘটনা দেখি। কিন্তু আবার দুবাইয়েও আমরা এরকম ইউটিউব খুলে এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই যে বড় বড় বিরাট বড় বাঘ খেলছে তার সাথে, সুন্দরভাবে খেলছে। তো ব্যাপারটা ওই এটাই, যেহেতু যদি তুমি তাকে ছোট থেকে ভালোবাসায় সব কিছু হয় বলে আমি মনে করি, শুধুমাত্র সাপের ক্ষেত্রটা ছাড়া, ওটা এক্সেপশনাল কেস, সাপের ক্ষেত্রে বাদ দিয়ে এক্সেপশনাল। তার মানে ভারতে এখনো মানে আছে, অনেকেই সাপ পোষে, অনেকেই ইম্পোর্ট করা সাপ পোষে, কিন্তু তুমি যদি দেশি ব্রিড, তুমি আমাদের যদি রক পাইথন রাখতে চাও, তাহলে তুমি কেস খেয়ে যাবে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন। অনেক যেরকম ক্ষেত্রে অনেক কচ্ছপ বা এই টাইপের জিনিস ইললিগাল। কচ্ছপ তুমি ওই যে অ্যাকোয়ারিয়ামে যে কচ্ছপগুলো রাখে বাইরের দেশের, সেগুলো তুমি রাখতে পারবে, কিন্তু দেশি কোনো ব্রিড রাখতে পারবে না। ইম্পোর্ট করা তুমি রাখতে পারবে। এই কচ্ছপ নিয়ে অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন আছে, কচ্ছপ মাছের অ্যাকোয়ারিয়ামে যারা রাখতে চায় না, এটা নিয়ে অনেকের মনের মধ্যে কোয়েশ্চেন আছে যে এই কচ্ছপকে আমি রাখতে পারবো? তো ওটা জাস্ট দেখে নেবে যে কোন ব্রিড, জাস্ট একটু ইউটিউবে সার্চ করে নাও ওটা দেশি ব্রিড নাকি ইন্টারন্যাশনাল বিদেশি। যদি বিদেশি হয় তুমি আরামসে রাখতে পারো, তার জন্য কোনো তোমার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ, তুমি তোমার এত ভয়ানকই বলতে পারি, ভয়ানক একটা এক্সপিরিয়েন্স আমার সাথে, মানে আমাদের সাথে শেয়ার করলে, আর তুমি আসলে এত দূর থেকে, তার জন্য আমরা মেবি সবার আগে আমি, হ্যাঁ, 1 বছর আগে আমি দর্শক বন্ধুদেরকে একটা জিনিস আমি আরো জানিয়ে দিই, 2023-এর আগস্টে যখন আমরা শুরু করেছি, হ্যাঁ, তুমি আমাকে নক করেছিলে আমাকে। তো যখন ও নক করে তখন আমি কিছু মানে ব্যস্ত থাকার কারণে আমি বলেছি যে আমি ডেট দিচ্ছি। এবার ডেট দিতে দিতে কি হয়েছে, 2023-এর ওই ইনসিডেন্টটা হয়ে আসে, আমার জেল কাণ্ড হয়ে যায় তখন। এবং আমি যখন জেলের মধ্যে আছি সেই টাইমে শান্তদীপ আবার আমাকে নক করে। তো যে কারণে জেল থেকে বেরোনোর পর থেকে মানে প্রায় 1 বছর বাদে, আজকে 2024-এর এটা জুলাই, প্রায় 1 বছর পরেই মানে আগস্টেই হয়তো রিলিজ করব। 1 বছর পর মানে আলটিমেটলি সাকসেসফুল হলো পডকাস্টটা। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো? অবশ্যই আমার ভীষণ ভালো লাগলো, খুব ভালো ছেলে তুমি, মানে সামনাসামনি প্রশংসা করা উচিত না, বাট এগিয়ে চলো, ভালো ভালো কাজ করছো, আরও কাজ করে যাও, এরকম পডকাস্ট। হ্যাঁ, অবশ্যই দরকার আছে। হ্যাঁ, মানে আমি মনে করি না, আমি একটা জিনিস মনে করি যে নেগেটিভ জিনিসটা খুব বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে, যেটাকে কাজে লাগিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে মানুষ বিরাট বিরাট ইনকাম করছে, বিরাট বিরাট হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরাই পারি, মানে আমরা যারা পজিটিভ কাজ করি না, নাথিং ইজ ইম্পসিবল। আমরা যদি মনে করি সেই নেগেটিভিটিকে আমরা সরিয়ে দেবো, আমরা কিন্তু সরাতে পারি চাইলেই। তো পজিটিভ কাজ যত আসবে, আমি মনে করি পজিটিভ কাজ নিয়ে চর্চা হওয়া দরকার, পজিটিভ কাজ মানুষের সামনে আনা দরকার, অটোমেটিক নেগেটিভগুলো দূর হয়ে যাবে। নেগেটিভ মানে পজিটিভিটির কাছে নেগেটিভিটি কিছুই না, সে নিজের লাইফ দিয়েও আমি দেখেছি বিগত দিনের, সব জায়গাতেই তাই। কাজ করে যাও, ভালো প্রচুর ভালো কাজ করছো তুমি, করে যাও। শুভেচ্ছা রইল অনেক। থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই, থ্যাংক ইউ।